এই যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনার গিয়ে জিগান, মুজিব রে গিয়ে জিগান, আমরা তা করে জিগাবো কেন? আমারও তো হাসিনার উপরে অনেক রাগ, আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না, শেখ মুজিবের উপরে ৭১ পর্যন্ত রাগ হইতে পারি না। তো আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিঅ্যাকশন দেখান, মুক্তিযুদ্ধের এক্সিস্টে আপনার কি ব্যর্থ থাকে? আমাদের সরকারের অনেক ব্যর্থতা আছে, যেটা আমরা চলে গেলেও দেখবেন। আমরা এখনো বলছি, আমরা একটু আগে বলেছি যে আমরা কিছু জিনিস ডিল করতে সময় নিয়েছি, দ্যাট ইজ ফাইন, এটা থাকে, ফাইন না। ও তো আসলে ওই সরকারের সময় খুব বেশি প্রতিবাদ করে না, আমি বলছি যে হাসিনার কোলে গিয়ে যে উঠে নাই, কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো, সেটা কোনটা? আমার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ লাগে না, আপনার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ নাই। বক্তৃতা দেয়নি, আমি মোদিজিকে বলে এসেছি ভারতের আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে। ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে, সরকার থেকে বলা হচ্ছে, যখন সেগুলি জুলাই স্পিরিট ধারণ করে সমন্বয় করা হবে। ইন্টারেস্টিং, তাই না? মানে মুক্তিযুদ্ধের স্মৃতিকে জুলাই স্পিরিটের সাথে ম্যাচ করতে হবে। আমি আপনার দুই চারটা ঘটনাও বলি। মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে, প্রদর্শন করা যাবে, যখন যেগুলি জুলাই স্পিরিট ধারণ করে। যেমন আমি উদাহরণ দিতেছি, তাহলে আপনি বুঝবেন। যে ধরেন বঙ্গবন্ধু এভিনিউর নাম পাল্টে শহীদ আবরার এভিনিউ করা হলো, খুব ভালো কাজ করছেন, এটা জিন্না এভিনিউ করে দেন, আরো ভালো। স্বাধীনতার দিবসের অনুষ্ঠান করার সময় মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে রাখা হয়েছে, জাতীয় জাদুঘরের মুক্তিযুদ্ধের গ্যালারি জুলাই স্পিরিট ধারণ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে ৭ই মার্চের ভাষণ তো দূরের কথা, পাকিস্তানিদের আত্মসমর্পণের দেয়ালচিত্রও থাকবে না, মুক্তিযুদ্ধের নেতাদের করা হবে সহযোগী মুক্তিযোদ্ধা। এসবের মাধ্যমে আসলে মানে আমাদের, আপনার রিডিংটা কি ফারুকী ভাই? মানে আপনি কি? প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধর মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি? দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না, এটা কবিতা, এটা অ্যালেগরি। দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে, মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে, আমার দেশটা আরেকজন চালাবে না। আমি মোদিজিকে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে, বলে আসেনি? প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল, এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে। আচ্ছা, এবার ওবায়দুল কাদের বলেন এই কথা, এটা সবাই বলেছে, তলে তলে সব হয়ে গেছে। এখন এইটার অর্থ কি? এটার অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন না, আপনার দেশটা চালাচ্ছিল অন্য আরেকটা দেশ। এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ। অ্যাবসলিউটলি। এখন মুক্তিযুদ্ধকে আপনি যখন কমপ্লিট কম্প্রোমাইজ করেছেন, কিন্তু আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন, পক্ষের শক্তির বড়ি, রাইট? তার মানে তখন বোঝা যায় আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন। অবশ্যই। ছাত্রলীগের ২০ জনের মৃত্যুদণ্ডও হয়েছে আসলে হাসিনার আমলে। আসছে, কারণ তখন তার কোনো উপায় নেই কিছু করার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কনটেক্সটটা তো দেশটা তো এরকমই ছিল। এখন যখন ৫ই আগস্ট বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেম করেছি, and which is why people are saying এটা মুক্তিযুদ্ধের নবায়ন। ফাইন, পরিষ্কার করা গেছে। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধকে কোনোভাবেই মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, ছোট করা, এর কোনো প্রশ্ন নাই। আমাদের সরকার কেন ঢেকে দেওয়া হচ্ছে ভাই? আসছি, দেখেন, ওগুলো হচ্ছে শেখ মুজিবের উপর ক্ষোভ। এবার আসি, কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো, সেটা কোনটা? আমার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ লাগে না, আপনার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখায় তারা আসলে কারা? শেখ হাসিনার উপরে রাগের নাম কইরা না। আমি আবার বলছি, শেখ মুজিবুর রহমানের উপরে রিঅ্যাকশন দেখিয়েছে। আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিঅ্যাকশন দেখান, মুক্তিযুদ্ধের এক্সিস্টে আপনার কি? এবং সব সরকারের ব্যর্থ থাকে, আমাদের সরকারের অনেক ব্যর্থতা আছে, যেটা আমরা চলে গেলেও দেখবেন। আমরা এখনো বলছি, আমরা একটু আগে বলেছি যে আমরা কিছু জিনিস ডিল করতে সময় নিয়েছি, দ্যাট ইজ ফাইন, এটা থাকে, ফাইন না, এটা থাকে। প্রফেসর ইউনুস যখন উনি চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেননি, বা নিয়েছেন হয়তো, বা আমি ঠিক এখন এক্সাক্ট সময়টা মনে নাই, এনডিটিভিতে একটা ইন্টারভিউতে উনি একটা কথা বলেছেন। আই থিঙ্ক উই ক্যান গো ব্যাক টু দ্যাট নোট অফ হিম। নোটটাতে উনি বলেছেন কি, যে এই যে অনেকে প্রশ্ন করা হয়েছিল শেখ মুজিবের মূর্তি বা মুরাল কেন ভেঙে ফেলা হচ্ছে, তখন উনি বলেছিলেন যে এই প্রশ্নটা শেখ হাসিনাকে করুন। আমি মনে করি যে এটা শেখ হাসিনারও ভাবার, এবং আওয়ামী লীগের প্রতি যারা সিম্প্যাথাইজড আছেন তাদেরও ভাবার প্রয়োজন আছে, যে হাসিনার কোন পাপে শেখ মুজিবুর রহমানের ৭২ থেকে ৭৫-এর অপরাধগুলো আবার জিন্দা হয়ে উঠেছে, এটা আওয়ামী লীগকে ভাবতে হবে। ফারুক ভাই, আমি একটা নরমাল কথা বলি, আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনার গিয়ে জিগান, মুজিব রে গিয়ে জিগান, আমরা তা করে জিগাবো কেন? আমারও তো হাসিনার উপরে অনেক রাগ, আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না, শেখ মুজিবের উপরে ৭১ পর্যন্ত রাগ হইতে পারি না। তো না, আমি বলি, আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধকে ডিসরিগার্ড, ডিজোন করার চেষ্টা করা হচ্ছে, তাহলে আপনি এই কথা বলতে পারতেন। হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে, আপনি দেখেন ভাই, আপনি এটা কেন বুঝতেছেন না? আপনি যে হাসিনা যদি 2013-তে ইলেকশনে হেরে চলে যেতেন, কেউ গিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙতো আগে না। কিন্তু ফারুক ভাই, আমার একটা কথা শুনেন, আমার কাছে, আমি নরমাল বুঝি, মুক্তিযুদ্ধ শেখ হাসিনার বা উনার বাবার সম্পত্তিও না, যদিও উনার বাবার নেতৃত্বে অনেকাংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল, পুরো অংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু এটা কারো সম্পত্তি না রে ভাই, মুক্তিযুদ্ধ আমাদের সবার। আমরা তো বলছি, আমি হাসিনার উপরে রাগ হইছি, আমি মুক্তিযুদ্ধের লোক আমার কি? আবার এখানে আমি পরিষ্কার করতে চাচ্ছি,
যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না, আমিও না, আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন, রাইট? কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি মানুষের ক্ষোভের প্রসঙ্গটা, ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে, কারণ হাসিনা তো শেখ মুজিবকে ফ্যাসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে, নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি, আপনি এটা এইভাবে ভাবেন, শেখ হাসিনা 2013-তে একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের মুরালের না ভাঙা হইতো না, কিন্তু আমি মনে করি শেখ হাসিনাকে অন্যায় করে দাবির মুখে পালায় যায়ও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই। আপনি দেখেন, খেয়াল করে আমি আবার বলছি, দেখেন প্লিজ, আমার এটা বলেন না যে আমি বলছি এটা উচিত হয়েছে। ধরেন আমরা যে ভারতের সাথে খুবই নতজানু কূটনীতি করতাম, ভারতের কাছে আপনি যেটাকে বলছেন অনেক কিছু ওপেন করে দেওয়া হয়েছিল, রাষ্ট্রের নাম না বলে যেটা বলছেন আমি এটা বলছি, সেই ব্যাপারেও আমার কোনো রকম কোনো সন্দেহ নাই। এখন আমার রাগ ভারতের উপর, সেই জন্য আমি আবার জনাব তারেক রহমানকে কোট করি। জনাব তারেক রহমান বলছেন যে এই মানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান, যে 15 বছর ধরে দেখতাম খালি ইন্ডিয়ান শিল্পী এখান থেকে আসে সেখান থেকে আসে, এরা আসছে 4 মাস না 5 মাস এসে খালি পাকিস্তানি শিল্পী আসে, কারণ কি? 4 গুণ 5 গুণ 6 গুণ টাকা দিয়া পাকিস্তানি শিল্পী নেওয়ার মানে কি? আমার ইন্ডিয়ার উপরে রাগ, তো সেই জন্য কি আমি এইটা আমি পাকিস্তানি শিল্পী দিয়ে দেখাবো? এটা কি মানে কি আদারাইজেশন হইতেছে ভাই? এটা আবার একটু আপনি কি আমাকে প্রশ্ন করলে আপনাকে প্রশ্ন করছি। জি, আমি বাংলাদেশের শিল্পী দিয়ে দেখাতে চাই। আপনি জানেন যে আমি হচ্ছে একজন বাংলাদেশ পন্থী মানুষ, তার মানে এই না যে কোনো দেশের প্রতি আমার বিদ্বেষ আছে। যেমন আমি একটু আগে যে ক্রিটিসিজমটা করলাম, আমি কিন্তু আবার গাল খেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যখন বলেছিলাম যে পূজায় ইলিশ পাঠানো উচিত। এখন দেখেন, আমি এর আগে লিখেছিলাম অনেক আগে, আমি 2বার বলে দিচ্ছি খেয়াল করে। একবার লিখেছিলাম পাকিস্তানে যখন ভূমিকম্প হয় তখন আমি খুব শোক প্রকাশ করে আমার পাকিস্তানি বন্ধুদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছিলাম, এবং ওটা লেখার পরে আমার স্ট্যাটাস শেয়ার করেছে, অনেকে শেয়ার করে বলেছে আগেই বলছিলাম এটা পাকিস্তানের রাজাকার, বুঝেন? তখন আমি উত্তরে বলেছিলাম দ্য প্রবলেম ইজ মোহাম্মদ জাফর ইকবালরা আমাদেরকে শিখিয়েছেন, আমি নাম ধরে বললাম, ভেরি সরি, এতক্ষণ আমি অনেক নাম উল্লেখ করছিলাম না, বাট এটা এখন আর আমি ধরে বললাম যে উনি লিখেছিলেন যে বিমান পাকিস্তানের উপর দিয়ে যায় আমি সেই বিমানে যাই না, উনি চড়ে না। মাই গড, কি পরিমাণ মানে হেট্রেড, হেট স্পিচ, এটা হেট স্পিচ, এটা পৃথিবীর যে কোনো সভ্য দেশ হইলে তার বিরুদ্ধে আসলে। আচ্ছা, এখন আসেন, আমি তখন ওই লেখা লিখেছিলাম পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে, তার মানে যদি পাকিস্তানের সব মানুষকে আমি ইয়াহিয়া খান মনে করি, আমার অনেক বন্ধুকে আমি চিনি যারা একজন ইয়াহিয়া খান না। ভারতের অনেক নীতির সমালোচনা যখন আমি করেছি তখন আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম, ওইটা নিয়েও আমি সমালোচিত হয়েছি, কারণ ভাই আমি সাদা কালোতে দেখতে পছন্দ করি না। আমি তখন লিখেছিলাম যে ভারতের 100 কোটি মানুষই নরেন্দ্র মোদী না। আমার বহু বন্ধু আছে যারা মোদীর নীতির সমালোচনা করতে করতে কি বলে দিন রাত পার করছে, এবং মোদীর ভিকটিম। দেয়ার আর পিপল ইন ইন্ডিয়া হু আর ওয়ার্স্ট ভিকটিম অফ মোদী। ফলে আমার বক্তব্যটা হবে আমরা যেন কোনো কিছু পেইন্ট ব্রাশ না করি, একটা পেইন্ট ব্রাশ দিয়ে না করি। আপনি ভারত কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আপনি ঢেলে দিলে সে সব গ্রহণ করবে, এটা আপনার সমস্যা, আমার সমস্যা। তো হিটলারের পতনের পরে হিটলারের সকাল, হিটলারের পোশাক, হিটলারের দিন, হিটলারের রাত, এরকম অজস্র বই লিখেছেন এরকম একটা মানুষ। উনি কি আসলে খুব স্বাভাবিকভাবে যিনি এন্ডোর্স করেছেন যে হিটলার যে মানুষ মারছে এটা ঠিক আছে, এটা যারা এন্ডোর্স করেছেন তারা কি খুব স্বাভাবিকভাবে না? হিটলারের অপরাধের মাত্রা এবং হিটলারকে যারা এনাবল করেছেন তাদের সংখ্যাটা এরকম ছিল, বা তারা মানুষটা এরকম ছিল যে আমাদের মধ্যেও অনেকে, এমনকি উপদেষ্টাদের মধ্যে অনেকেও শেখ হাসিনার সাথে যেরকম সম্পর্ক ছিল পরিবারের বা নিজের, তারাও কিন্তু আসলে সেই তালিকায় পড়ে যেতে পারেন। মানে হিটলারের ব্যাপারটা আর বাংলাদেশের ব্যাপারটা বাংলাদেশে অনেকে বাধ্য হয়ে করেছেন। আমাকে মানুষজন জানতে চায় যে ও তো আসলে ওই সরকারের সময় খুব বেশি প্রতিবাদ করে না। আমি বলছি যে হাসিনার কোলে গিয়ে যে উঠে নাই, সরি মানে হাসিনা সরকারের কোলে গিয়ে যে উঠে নাই, এইটাই হলো অবস্থা। এখন আমার একটা প্রশ্ন আছে, আমাদের উপদেষ্টাদের মধ্যে কে হাসিনা ঘনিষ্ঠ নাম বলেন? মানে আপনি আমাকে নাম বলতেই বলতেছেন, মানে আমি এর সাথে এটা নট এ সিঙ্গেল ওয়ান এরকম একটা লিস্ট করছেন নাকি? মানে রণবীর স্যারের মতো, মামুন রশিদের মতো এরকম কে আছে? না তুই লিস্ট করলে ভালোই তো না। ধরেন জার্মানিতে এরকম একটা লিস্ট আছে, কিন্তু আপনি দেখে নেবেন যে ইনারা হচ্ছে হিটলারের এই সময়ের এনাবলার। একটা লিস্ট করলে ভালোই তো না? আপনি আসলে পুরস্কার দিয়ে সেই পুরস্কার ফেরত নিতে হয়েছে। কোনটা? বাংলা একাডেমিকে পুরস্কার ঘোষণা কইরা তারপর আবার সেই পুরস্কার ঘোষণাটা বন্ধ করতে হয়েছে পরে। নতুন বাংলা একাডেমির পুরস্কার আমি ঘোষণা করিনি, বাংলা একাডেমির পুরস্কার আমি উইথড্র করিনি, এটা বাংলা একাডেমির কাজ। না, দোষ আসছে আর কি আপনার ঘাড়ে, দোষ আসছে আপনার ঘাড়ে, দোষ না, দোষ গুণ যাই আসুক সেগুলি আপনার ঘাড়ে আসছে আর কি। এটাই হয়, মানে বাংলা একাডেমি বা আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে এটা নিয়ে আমাদের আরেকদিন কথা বলা যাবে, আমাদের সাংস্কৃতিক নীতিমালা নিয়ে আরেকদিন কথা বলা যাবে।